তো সবাইকে আবারও স্বাগতম আমাদের জ্ঞান সেতু ইনস্টিটিউটে। তো আজকে আমরা কি শিখবো দেখে অবশ্যই বুঝতে পারছি। আজকে আমরা ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী অধ্যায়টা শিখবো। তো এই অধ্যায়টা আমাদের যে কোনো স্কুলই হোক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে। তো চলো আমরা শুরু করি। তো তার আগে আমাদের জানতে হবে যে সূচকের নিয়মাবলী, এখানটায় সূচক কথার অর্থ কি। যেমন ধরো আমি লিখলাম এখানটায় 5 এর মাথায় কিউব, এটার অর্থ কি? এখানটায় যে কিউব লিখলাম বা 3 লিখলাম, এটাকে বলা হয় কি আমাদের পাওয়ার। কি বলা হয়? পাওয়ার। বা বাংলায় এটাকে আমাদের বলা হয় সূচক। কি বলা হয়? সূচক। আর 5 যে আছে, এই 5 কে আমরা কি বলতে পারি? বেস। কি? বেস। বা বাংলায় এটাকে বলা হয় নিধান। বাংলায় বলা হয় এটাকে নিধান। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের সূচক কোনটাকে বলে। যেটা আমাদের মাথায় থাকে সেটাকে আমাদের বলা হয় সূচক বা পাওয়ার, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় বেস বা নিধান। তো চলো এবার আমরা কি করব, এক এক করে সব সূত্রগুলো বুঝে নেব। ঠিক আছে? যেমন দেখো 1 নম্বর সূত্রে কি বলেছে, x এর মাথায় m ইনটু আবার x এর মাথায় যদি n থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার m প্লাস n। কথাটার অর্থ কি? ধরো আমার লেখা আছে 7 এর মাথায় 5 ইনটু 7 এর মাথায় 2। যদি আমার নিচের বেস গুলো একই থাকে, বেস কোনটা? 7 আর 7 দুটোই বেস। বেস গুলো যদি একই থাকে, মাথায় পাওয়ার আমার যা খুশি তাই থাকুক। আর যদি এটা যদি আমাদের গুণ অবস্থা থাকে, তাহলে সেটাকে আমরা কি করব? আমরা যোগ করে দেবো। লিখবো 7 এর উপরে 5 প্লাস 2, অর্থাৎ এটা হবে 7 টু দি পাওয়ার 5 আর 2 যোগ করলে হবে কত? 7। বুঝে গেল? এবার চলো 2 নাম্বারটা। 2 নাম্বারটা একই, শুধু এখানটায় কি দেওয়া আছে? গুণ, এখানটা আছে ভাগ। ভাগ থাকলে আমরা কি করি? বিয়োগ। যেমন ধরো এটাকে আমরা লিখছি 7 টু দি পাওয়ার 5 ভাগ 7 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে আমরা কি করব? ভাগ আছে, বেস আমার একই, আবার যদি ভাগ থাকে সেটা আমরা কি করব? এটা বিয়োগ করব, যে 5 মাইনাস 2। এটা কত হবে? 7 এর মাথায় 5 থেকে 2 গেলে 3। বোঝা গেল 2 নম্বরটা। এবার চলো 3 নম্বর সূত্রটা কি বলেছে, x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m থাকলে কি লিখতে পারি? xy টু দি পাওয়ার m। মানে ধরো এখানটা যদি আমার থাকে 7 এর মাথায় ধরো থাকলো 5, আবার গুণ থাকলো 4 এর মাথায় 5। দেখো এটার সাথে এটা পার্থক্য কোথায়? দেখো এটার আমাদের কি বেস গুলো একই ছিল, কিন্তু এখানটা কি হচ্ছে উল্টো, আমাদের বেস গুলো আলাদা কিন্তু পাওয়ার গুলো একই। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এই দুটার কি করব? গুণফল, মানে 7 ইনটু 4। আর এই দুটো 5 এর জন্য এখানটা কয়টা 5 লিখবো? একটা 5। দেখো এটাই করা হয়েছে, x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m ইকুয়াল টু x এর গুণফল, তার মাথায় কি m। এটা আমরা একই করলাম। তাহলে এখান থেকে যদি করি আমাদের কত হবে? 4 7 28, 28 এর মাথায় কত? 5। বোঝা গেল? এবার চলো আমরা 4 নাম্বার সূত্রটা বুঝে নিই। 4 নাম্বার কি বলেছে, x টু দি পাওয়ার m, তার মাথায় যদি m থাকে কি হয়? আমাদের গুণ হয়। কেমন ব্যাপারটা? কেমন দেখি। ধরো থাকলো 7 এর মাথায় 5, তার মাথায় 2। এরকম থাকলে আমরা কি করব? আমরা সেই সংখ্যাটাকে লিখব, আর এই দুটার আমরা কি করব? গুণফল। কি করব? গুণফল। 5 দুগুণে কত হয়? 10। বোঝা গেল? এবার চলো এবার আমরা করি 5 নাম্বার সূত্রটা। দেখো 5 নাম্বার যদি এরকম থাকে, ধরো থাকলো 7 ইনটু 4, তার মাথায় 5। মানে এই সূত্রটা উল্টো করে দেওয়া আছে। দেখবো কেমন লিখতে পারি এটাকে। দেখো এখানে কি হয়েছে, x y, তার মাথায় m আছে, সেটাকে কি করেছে? একবার x এর মাথায় m, একবার y এর মাথায় m, তাই তো? তাহলে এটাকে আমরা কি করতে পারি? একবার 7 এর মাথায় 5 লিখবো, আরেকবার আমরা কি লিখবো? 4 এর মাথায় 5 লিখবো। বোঝা গেল? তো 5টা সূত্র বোঝা গেল। আমাদের সূত্রগুলো ভালো করে জানতে হবে, কারণ সূত্র না পারলে আমরা কোন অঙ্কই পারবো না। আমাদের অঙ্কতে সব থেকে মেন কাজ হচ্ছে প্রথমে সূত্রগুলোকে মাথার মধ্যে একদম সেভ করে নেওয়া।
কেমন? ঠিক আছে, চলো এবার 6 নাম্বারটা বুঝি। যদি এরকম থাকে যে ধরো থাকলো 5/4 তার মাথায় m, তার মাথায় m, তাহলে এটাকে আমরা লিখতে পারি একবার 5-এর মাথায় m, আবার একবার লিখতে পারি 4-এর মাথায়ও m। ঠিক আছে, এবার ধরো m এর মান এখানটা আমি নিলাম 2, তাহলে এখানটা আমার কত হবে 2, এটাও 2। মানে এক কথা যদি ভাগ আকারে এরকম করে পাওয়ার একটা দেওয়া থাকে, তার মানে একবার সেটা 5-এর মাথায়ও হবে, একবার 4-এর মাথায় হবে। বোঝা গেল? এবার চলো 7 নাম্বারটা করি আমরা। 7 নাম্বার কি আছে? রুট x কে আমরা লিখতে পারি x এর মাথায় হাফ। এটার অর্থ কি? আমার যদি রুট থাকে, রুটটাকে যদি ওঠাতে যাই তাহলে মাথায় আমরা কত লিখবো 1/2। কেমন? ধরো এখানটা থাকলো রুট 5, তাহলে আমরা এখানে 5 লিখবো। রুটকে ওঠানোর জন্য আমরা কি করবো? এখানটায় লিখবো 1/2। ঠিক আছে, যদি এরকম থাকে 3√5, তাহলে এটাকে আমরা কি করব? উপরে 1 লিখবো। এইবার এমনিতে আমরা কি লিখি 1/2 লিখি, কিন্তু এখানটা যদি আমার কিছু দেওয়া থাকে, ধরো 3 দেওয়া আছে, তাহলে এখানটা আমরা কত লিখবো? 3 লিখবো। কত লিখবো? 3। আবার ধরো থাকলো এখানটায় এরকম ভাবে, তার মানে আমরা এটা কি লিখতে পারি 5 মাথায় 1/5। আশা করছি বোঝা যাচ্ছে। চলো এবার পরের আর দুটো সূত্র আমরা শিখে নেই। যেমন ধরো 8 নাম্বার কি বলা হয়েছে, যে কোনো কিছুর মাথায় 0 থাকলে আমরা কি লিখতে পারি 1। কেমন? ধরো আমার লেখা আছে 5⁻0, এর অর্থ কি 1। আবার ধরো লেখা আছে 7⁻0, এর অর্থ কি 1। তার মানে যদি আমার কোনো কিছুর মাথায় শূন্য থাকে, সেটার মানে আমরা সর্বদা কি লিখবো 1। এবার লাস্ট সূত্রটা, ধরো লেখা আছে কি আছে x এর মাথায় যদি 1 থাকে বা পাওয়ারে যদি 1 থাকে, তাহলে আমরা কি লিখি x। কথাটার অর্থ এরকম, যদি কোনো কিছুর মাথায় 1 থাকে তাহলে আমরা কি লিখবো? সেই সংখ্যাটি লিখে দেবো। আবার ধরো থাকলো 7 এর মাথায় 1, তাহলে আমরা কি লিখবো 7। আবারও বলছি যদি কোনো কিছুর মাথায় শূন্য থাকে তাহলে আমরা লিখবো 1, আর কোনো কিছুর মাথায় 1 থাকে তাহলে আমরা লিখবো সেই সংখ্যাটা। তো সূত্র আশা করছি বোঝা যাচ্ছে। এটা ভালো করে দেখবো, কারণ এগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা অঙ্ক কিছুই বুঝবো না এই অধ্যায়। ঠিক আছে, তো চলো এখন আমি সূচকীয় নিয়মাবলী এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব। ঠিক আছে, তো চলো এখান থেকে আমরা 1-এর 2 নম্বর অঙ্কটা করে নেব। তো দেখো এখানটা অঙ্কটা আমার দেওয়া আছে। এবার সবার আগে আমাকে কি করতে হবে? এখানটা কত লেখা আছে 125, এক্ষেত্রে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার দেখো এখানটা কত লেখা আছে 125, আমরা কি করব? এখানটায় 125 এর আগে উৎপাদক করব, উৎপাদকের বিশ্লেষণ করব। এবার দেখে দেখে কি দিয়ে ভাগ যাচ্ছে? সব থেকে ছোট 1 দিয়ে তো যাবে, কিন্তু 1 দিয়ে আমরা দিব না, কারণ 1 দিয়ে করলে কি আমার সেটাই হবে। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে না, 4 দিয়েও যাবে না, কি দিয়ে এটাকে 5 দিয়ে ভাগ। 5 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের কত হয়? 5×25 125। 25 কে আবার 5 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 5। বোঝা গেল? তাহলে এখানটা আমাদের কয়টা 5 আসলো? 1টা 2টা 3টা, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 5 এর কিউব। মানে ব্যাপারটা হলো এরকমই, এখানটা 125 কে আমরা কি লিখছি 5 গুণ 5 গুণ 5, তার মানে কি 5 5 এ 25, 25 5 এ আমার 125 হচ্ছে। তো এটাকে আমরা লিখতে পারি কয়টা 5? 3টা 5, তার জন্য মাথায় কিউব। বোঝা গেল? তাহলে এখানটা আমরা কি লিখলাম 125 কে 5 এর কিউব। এবার দেখো এখানটা আমার -2 তো আছেই, থাক, ইনটু আবার আমরা কি করব? 16 এর উৎপাদক বিশ্লেষণ করব। 16 কে কি করতে পারি? 16 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? 8। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে 16 কে আমরা কত লিখতে পারি? কটা 2 এসেছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে কত লিখবো? 4। সোজা। এবার মাথায় এটা কত আছে পাওয়ার? -3/2। এইবার এখানটা আমার যা আছে সেটাই থাকলো। এইবার দেখো বলো তো আমাদের এখান থেকে কোন সূত্রটা পড়েছে? কে বলতে পারবে? দেখো এখান থেকে আমাদের পড়েছে 4 নম্বর সূত্র। কি? x এর মাথায় m,
তার ব্র্যাকেট দিয়ে যদি n থাকে কি করি আমরা উপরে উপরে গুণ করি। এটাও সেম, দেখো 5 কে যদি আমরা x, 3 কে m আর -2 কে n ভাবি, তাহলে আমরা কি লিখতে পারি এখানটায় 5 লিখবো, আর এই দুটো আমাদের কি হয়ে যাবে, হ্যাঁ ঠিক গুণ হবে। 3 দুগুণে কত 6, মাইনাস আছে মানে 3 আর -2 গুণ করলে কত হয় -6 ইনটু, এটা আমার সেম একই সূত্র পড়েছে। এরকম থাকলে আমরা কি করব, এই 4 নম্বর সূত্র, এই মাথায় মাথায় কি করব আমরা গুণ, তাহলে এটাকে লিখতে পারি 4 ইনটু -3/2। এবার এখানটা আমাদের যা আছে সেটাই আমাদের থাক। এবার দেখো তো কাটাকাটি যায় নাকি, হ্যাঁ 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি কত হয় 2। এবার দেখো আমাদের কি হচ্ছে অঙ্কটা 5 টু দি পাওয়ার -6 ইনটু 2 এর মাথায় কত হচ্ছে দেখো -3 আর 2 গুণ করলে কত হয় 3 দুগুণে 6, তার মানে -6। এবার দেখো মাথায় কত আছে 1/6। এবার ব্যাপারটা ভালো করে বোঝো। এবার বলো তো এখানটা আমার কোন সূত্র পড়ছে, এখানটা আমার দেখো আছে কি নিচের আমার বেস গুলো আলাদা কিন্তু পাওয়ার গুলো আমার একই আছে। এখানটা আমার কোন সূত্র পড়ছে 3 নম্বর সূত্রটা। দেখো যদি আমার দেখো এখানটা কি বেস গুলো আলাদা এবং কি পাওয়ার গুলো সেম আছে, সেম এখানটাও একই, বেস গুলো আলাদা কিন্তু পাওয়ার গুলো সেম, তাহলে আমরা কি করতে পারি এই দুটার গুণফল মাথায় কি হয়ে যাবে একটা পাওয়ার। ব্যাপারটা হলো কেমন এরকম, এটাকে আমরা লিখতে পারি কত 5 ইনটু 2 আর মাথায় -6 এবং এখানটা আমার -1/6 থাক, বোঝা গেল। এবার আমরা একটু উপরে করি, দেখো এবার 5 দুগুণে কত হয় 10, তার মাথায় কত থাকছে -6 আর -1/6। এবার বলো তো এই জায়গাটা কোন সূত্র পড়ছে, হ্যাঁ তোমরা ঠিক বলেছো 4 নম্বর সূত্রটা পড়েছে। কেমন, x এর মাথায় m তার মাথায় যদি n থাকে তাহলে আমাদের কি হয় এই দুটো আমাদের গুণ হয়, তাহলে এখানটা সেম আমরা 10 লিখবো আর এই দুটো আমাদের কি হবে গুণ -1/6। এবার দেখো 6 6 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হলো। এবার 10 এর মাথায় কি থাকলো 1, এবার কোন কিছুর মাথায় 1 থাকলে আমরা কি লিখি, এই যে দেখো কোন কিছুর মাথায় 1 থাকলে আমরা কি করি সেই সংখ্যাটাই লিখি, তাহলে এখানটা 10 এর মাথায় 1 মানে কত 10ই হবে, এটাই আমাদের অ্যানসার। তো দেখো বোঝা গেল। এখন আমরা করব 2 এর 3 নম্বর অঙ্কটা। আমাদের কিন্তু প্রত্যেকটা সূত্র মনে রাখতে হবে, আমাদের পরে এমন হবে সূত্র মনে রাখার প্রয়োজন হবে না, আমরা শুধু দেখে বলে দিতে পারবো যে কি হবে। তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকটা অঙ্ক বারবার ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। তো এই অঙ্কটা খুবই সহজ, দেখো এরকম করে দেওয়া আছে, আমরা কি করবো এখানটায় দেখো যা আছে তাই রাখলাম। এইবার দেখো আমরা প্রথমে এটুকুর কাজ করি, এখানটা আমাদের কোন সূত্রটা পড়েছে বলতো 4 নাম্বার। যখন কি আমাদের এরকম করে দেওয়া থাকবে দেখো x টু দি পাওয়ার m তার ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে n, তাহলে আমরা কি করতে পারি x এর মাথায় mn গুণ করে লিখতে পারি। এটাই আমাদের সূত্র, দরকারই নেই, আমরা যখন এরকম থাকবে আমরা বলে দিতে পারবো এই দুটো আমরা কি করব গুণ করব। তাহলে এখানটা আমরা 2 লিখলাম এবং এটা কি হবে -1 এর সাথে -1 আমাদের গুণ হবে, তারপর আমাদের যা আছে তাই থাকলো, আবার -1, ঠিক আছে। এবার চলো করি আমরা, দেখো -1 আর -1 গুণ করলে কি হবে -1 প্লাস 1 1 কে 1, যা আছে তাই থাকলো, না বুঝলে বলবো তোমরা, হ্যাঁ। এইবার দেখো আবার সেম ওই একই সূত্র পড়ছে না আমার 4 নাম্বারটায়, এরকম থাকলে কি করি আমরা পাওয়ার কি করি মাথায় মাথায় গুণ করে দেব। সেম এটাকে লিখবো আমরা 2 এর মাথায় 1 গুণ -1 থাকলো। এবার দেখো 1 আর -1 গুণ করলে কত হয় -1ই হবে এবং এর মাথায় আমাদের কি থাকলো -1। এবার দেখো যদি আমরা এখানটাই করি আবার একই না, আমাদের কি হবে এরকম থাকলে মাথায় মাথায় গুণ হয়, তাহলে এখানটা আমরা লিখতে পারি 2 এর মাথায় -1 ইনটু -1। এবার মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 1 কে কত হয় 1। এইবার কোনো কিছুর মাথায় 1 লাখ থাকলে আমরা কি লিখি, আমরা সেই সংখ্যাটাই লিখি। কেন, এই যে আমাদের সূত্রটা আমরা শিখেছি x এর মাথায় 1 থাকলে আমরা কি লিখতে পারি x,
এর অর্থ যদি কোনো কিছু মাথায় 1 থাকে আমরা কি লিখবো সেই সংখ্যাটায়, আর এখানে যদি আমরা 0 হতো কি লিখতাম 1। বোঝা গেল? তাহলে এটাই আমাদের অ্যান্সার। সোজা না কত? চলো, তো এখন আমরা 4-এর 1 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা কিন্তু আমাদের স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আমাদের প্রায় স্কুলে দিয়ে থাকে। দেখো এখানটা আমাদের কি আছে, আমরা জানি ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ হয়। যেমন বড় এখানে তোমাদের কোন সূত্রটা করেছে কেউ বলতে পারবে? এই যে 2 নম্বর সূত্রটা, এটা কি আমার ভাগ আকার আছে না? তার মানে কি x টু দি পাওয়ার a ভাগ কত আছে x টু দি পাওয়ার b। যদি আমার কি হয় পাওয়ার গুলো যদি আলাদা এবং বেস গুলো একই থাকে আমরা কি করতে পারি, পাওয়ার গুলোকে বিয়োগ করব। তাহলে x টু দি পাওয়ার এটাকে লিখতে পারি a মাইনাস b, আর সাথে আমার এটা আছে থাক, এটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিলাম, না হলে আমাদের কি করতে হতো আবার এক্সট্রা করতে হতো। কেমন, যে এটাকে আমরা প্রথমে এইভাবে লিখতাম, পরের দিন আবার গুণ করতাম, অত ঝামেলা আমাদের দরকারই নেই, আমরা এখানটায় ডাইরেক্ট করে দেব। হলো, আবার এখানটা কি আছে গুণ, সেম আমার কি এখানটায় বেস গুলো একই কিন্তু পাওয়ার গুলো আলাদা, তাহলে আমরা কি করব, এই যে তাহলে কি করি আমরা বিয়োগ। তাহলে এখানটা আমরা কি করব, x এর মাথায় b মাইনাস c এবং উপরে কি আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। চলো এটা আমি একটু মুছে দিচ্ছি, জায়গা হচ্ছে না আমাদের। ইনটু আবার সেম আমার কি আছে, আমার বেস গুলো একই কিন্তু পাওয়ার গুলো আলাদা আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, লিখতে পারি x উপরে কত এটা c, c মাইনাস a এবং এখানটা আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার আমরা একটু ভালো করে দেখব এটা কি কোনো সূত্র পড়ছে আমাদের, মনে পড়ছে কি বলো তো? হ্যাঁ, কিসের সূত্র আমাদের? আমরা জানি a কিউ মাইনাস b কিউর সূত্র। সূত্রটা কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানটা x থাকলো, এখানে তো আমাদের হুবহু সূত্র পড়ে গেছে, দেখো হুবহু পড়ে গেছে না? তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি a কিউ মাইনাস b কিউ। এখানটা লিখলাম a কিউ মাইনাস b কিউ। এবার এখানটা কি আছে ইনটু, এখানটা যদি আমরা মনে মনে এই b কে যদি আমরা ভাবি a আর c কে মনে মনে ভাবি b, কিসের সূত্র পড়ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি a কিউ মাইনাস b কিউ। এবার a মানে কত এখানটায়, হ্যাঁ b, তার মাথায় কিউ, আর c সরি b মানে কত c, তার কিউব থাকলো। এবার এখানটা আবার ইনটু x লিখলাম। এইবার যদি আমরা এখানটায় c আছে কিনা, c কে মনে মনে a আর a কে মনে মনে b ভাববো, তাহলে কি হবে আমাদের এই সূত্রটাই পড়বে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা মানে আমরা কি লিখতে পারি a কিউ মাইনাস b কিউ, কিন্তু এখানটা a কোনটা আমার c, তার কিউব, মাইনাস b কোনটা a তার কিউব। এইবার দেখো আমরা প্রথমে শিখেছিলাম যদি আমাদের কি হয় বেস গুলো একই থাকে এবং মাথায় পাওয়ার গুলো আলাদা থাকুক, আর সেটা যদি গুণ অবস্থা থাকে আমরা কি করতে পারি পাওয়ার গুলো, বলো? হ্যাঁ, আমরা কি করব যোগ। তাহলে এখানটা আমরা কি এগুলো সব যোগ করে দিতে পারি, কেমন a কিউ মাইনাস b কিউ প্লাস আবার কি লিখবো b কিউ মাইনাস c কিউ, আবার প্লাস এটা c কিউ মাইনাস a কিউ। এবার দেখি তো আমাদের মাইনাস প্লাস কাটাকাটি যায় নাকি, হ্যাঁ, প্লাস a কিউ মাইনাস a কিউ কাটলো, মাইনাস b কিউ প্লাস b কিউ কাটলো, মাইনাস c কিউ প্লাস c কিউ কাটলো। তাহলে এবার x এর মাথায় কিছু নেই মানে কি থাকলো শূন্য। এবার আমরা জানি কোন কিছুর মধ্যে শূন্য থাকার অর্থ কি এক, শূন্য থাকার অর্থ এক, এটা অ্যান্সার কত এক। এই অঙ্কটা কিন্তু আমাদের প্রায় স্কুলে দেখা যায়, মানে প্রায় প্রত্যেকটা স্কুলে এরকম অঙ্ক আমাদের দেখাই যায়। তো চলো দেখো বুঝতে পারলো নাকি। এখন আমরা করব 7 আর 8। আমাদের পুরো অধ্যায়ের মধ্যে 7 এবং 8 নাম্বারটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক স্কুলে দেখা যায় এই দুটো অঙ্ক থেকে একটা আমাদের অঙ্ক আসেই, তো এই দুটো অঙ্ক আমাদের খুব ভালোভাবে করতে হবে। কি দেওয়া আছে
x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c, এবং যেখানটায় কি x y z ইকুয়াল টু 1 যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আমরা কি করব, এই অংশটাকে লিখব x টু দি পাওয়ার 1 বাই a, y টু দি পাওয়ার 1 বাই b, z টু দি পাওয়ার 1 বাই c, এটা ইকুয়াল টু আমরা কি ধরবো, k। কি ধরবো, k। যখনই এটাকে আমরা k ধরবো তার মানে কি, একবার এটা ইকুয়াল টু k, এটা ইকুয়াল টু k, আবার এটা ইকুয়াল টু k। ধরো লিখছে এখানটা x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু k, আবার y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু k, আবার z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু k। এইবার এখানটা আমাদের কি করতে হবে, উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। আমাকে হর থেকে a সরাতে হবে, মানে আমাকে এই হর থেকে কি, মানে কি এক কথা আমাকে এই পুরো অংশটাকে সরাতে হবে, সোজা কথা, ঠিক আছে। তো এখান থেকে এটাকে সরাতে হবে, এখান থেকে এটাকে। তার জন্য আমরা কি করব, দেখো এখানে আছে x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু k। আমরা কি করলে এখান থেকে a সরে যাবে, যদি আমরা এখানটা এর সাথে a গুণ করি তাহলে কি হবে, a কেটে যাবে, মাথায় 1 থাকবে, মানে সেইটাই লিখবো আমরা। তো এইদিকে যদি আমরা a দিয়ে গুণ করি এখানটা আমরা a লিখবো। এবার দেখো a কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের কি থাকলো, x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু k টু দি পাওয়ার a। এবার কোনো কিছুর মধ্যে 1 থাকলে কি হয়, সেটাই হয় না। তাহলে এখান থেকে আমাদের x এর মান কত আসলো, k টু দি পাওয়ার a। বোঝা গেল। সেম একই রকম ভাবে এটাকে আমরা করব, y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু k আছে, তার মানে এই b টাকে ভাঙানোর জন্য কি করব, এখানটায় b দিয়ে গুণ। এবার এই সাইডে b নিলে আমাকে সমান সমানের ওই সাইডেও b নিতে হবে। b b কাটলো, আমাদের কি থাকলো, y এর মাথায় 1, কিছু না মানে 1 থাকলো, সমান সমান k টু দি পাওয়ার b। এবার কোনো কিছুর মাথায় 1 থাকলে কি হয় সেটাই লিখি আমরা, y এর মান কত আসলো এখান থেকে, k টু দি পাওয়ার b। সেম এটাকেও যদি আমরা করি, z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু k। c কে ভাঙার জন্য কি করব, হ্যাঁ ঠিক বলেছো, এখানটা কি করব, c দিয়ে গুণ। আমরা এই সাইডে c দিলে কি করব, এই সাইডেও আমরা c দেব, c কেটে গেল। এখান থেকে z এর মধ্যে কিছু না মানে কত থাকলো, 1। এইবার কোনো কিছুর মধ্যে 1 থাকলে কি হয়, আমরা সেটাই লিখি, হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা x এর মান, y এর মান, z এর মান জানলাম। এইবার আমাকে এই অংশটা প্রমাণ করতে বলেছিল, এটা কিন্তু আমরা নিচে লিখবো, আমার জায়গা নেই দেখে আমি উপরে লিখছি, ঠিক আছে। নাহলে এক কাজ করি, এটা মুছে দিচ্ছি। দেখো এখানে আমাকে বলেছিল a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে প্রমাণ করব, দেখো এখানটা আমাদের কি দেওয়া ছিল, x y z ইকুয়াল টু 1। তাহলে এখানটা আমরা লিখব x y z ইকুয়াল টু 1। এবার ভালো করে বুঝবো, x এর মান কত আসছে আমাদের, এই যে k টু দি পাওয়ার a লিখলাম, k টু দি পাওয়ার a, কিছু না মানে ইনটু আছে। y এর মান কত এসেছে, k টু দি পাওয়ার b ইনটু z এর মান কত এসেছে, k টু দি পাওয়ার c ইকুয়াল টু 1 আছে। ভালো করে বুঝো। এবার আমরা সূত্র শিখেছিলাম না, যদি আমার বেস গুলো একই থাকে এবং সেটা গুণ অবস্থায় এবং মাথায় পাওয়ার যা খুশি থাক, আমরা কি করি, যোগ। তাহলে এখানটা আমরা কি করব, সব যোগ করে দেবো, a প্লাস b প্লাস c। এবার 1 কে বলো তো আমরা এইভাবে লিখতে পারি না, k এর মাথায় 0 লিখতেই পারি, কারণ k এর মাথায় 0 মানে কত, 1। কোনো কিছু আমাদের 0 থাকার অর্থ কি, 1। এটাকে আমাদের একটু বানাতে হবে, ঠিক আছে। এবার দেখো এটার পাওয়ার আছে a প্লাস b প্লাস c, আর এটার পাওয়ার আছে 0। দুই সাইড থেকে যদি আমাদের k কে কেটে যায়, আমাদের কি পড়ে থাকে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আমাদের তো এটাই প্রুফ করতে বলছিল, তা হয়ে গেল প্রমাণিত। আমরা লিখে দিব প্রমাণিত। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 7 8 এর মধ্যে থেকে কিন্তু আমাদের একটা স্কুল আসেই, তো ভালো করে করতে হবে। চলো দেখো,
দেখো এখন আমরা কোন অঙ্কটা করব? 8 নম্বর। আমাদের কিন্তু আবারও বলছি 7 8 থেকে কিন্তু একটা আসেই। তো 8 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। সেম আগেরটার মতো এটাকে আমরা কি ধরে দেব? k। এটা ইকুয়াল টু কি ধরবো? k। এবার k ধরা মানে কি? একবার x টু দি পাওয়ার x ইকুয়াল টু k হবে, একবার b টু দি পাওয়ার y ইকুয়াল টু k হবে, আর একবার c টু দি পাওয়ার z ইকুয়াল টু k হবে। এবার আমার কাজ কি? এই সাইড থেকে আমাদের x কে ভাগাতে হবে, y কে ভাগাতে হবে, আর z কে ভাগাতে হবে। তাহলে আমরা কি করে ভাগাবো? এবার x এর সাথে কত গুণ করলে কেটে যায়? 1/x। কত? 1/x। এর আগেরটা 1/x ছিল, কাজে আমরা কি গুণ করেছিলাম? শুধু x। এইবার আমরা কি করব? 1/x। এবার এই সাইডে 1/x নেওয়ার অর্থ আমাদের এই দিকেও 1/x নিতে হবে। তাহলে আমাদের x x কেটে গেল। এর মাথায় কিছু নেই মানে কত? 1 k টু দি পাওয়ার 1/x। অতএব কোন কিছুর মাথায় 1 থাকলে কি লিখি? আমরা সেটাই লিখি। তাহলে a ইকুয়াল টু কত? k টু দি পাওয়ার 1/x। এটাকে যদি একই রকম ভাবে করি, b টু দি পাওয়ার y আছে, কি করব? 1/y দিয়ে গুণ। তাহলে এই সাইডেও আমরা 1/y নেব। দেখো y y কেটে যাবে। তাহলে b এর মাথায় কিছু নেই মানে কত থাকবে? হ্যাঁ 1। আর এখানটা আমাদের থাকছে ওটাই একই। কোনো কিছুর মাথায় 1 থাকলে কি আমরা সেই সংখ্যাটা লিখতে পারি? তাহলে b এর মান কত আসলো? k টু দি পাওয়ার 1/y। এটাকেও একই রকম। যেটা আছে কি দিয়ে গুণ করব? 1/z। কি দিয়ে? 1/z দিয়ে। এবার এইদিকে 1/z নিলে আমরা এইদিকে নেব কেন? কারণ আমাদের এখান থেকে এই জিনিসটাকে সরাতে হবে। তাহলে এবার দেখো এখান থেকে z z কেটে যায় না? তাহলে আমাদের কি পড়ে থাকে? c এর মাথায় কিছু নেই মানে 1 সমান সমান k টু দি পাওয়ার 1/z। এবার কোনো কিছুর মধ্যে 1 থাকলে কি হয়? সেই সংখ্যাটাই হয়। তাহলে c ইকুয়াল টু কত হলো? 1/z। এটুকু আশা করছি বোঝা গেল। এবার চলো পরের স্টেপে যাচ্ছি। এইবার দেখো এখান থেকে আমার কি বলা আছে? a b c ইকুয়াল টু 1 দেওয়া আছে। এবার আমি একটু এই অংশটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো a আছে, এর মান কত এসেছে? k টু দি পাওয়ার 1/x ইনটু b এর মান কত আসছে? k টু দি পাওয়ার 1/y। c এর মান কত আসছে? k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কত আছে? 1। এবার দেখো আমরা একটু আগে এর আগের অঙ্কটাও সেম। আমাদের যদি বেস গুলো একই থাকে আর মাথায় পাওয়ার আলাদা থাকে, আমরা কি করতে পারি? যোগ। এখানে কি লিখবো? k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। এবার এককে আমরা কি লিখতে পারি? k এর মাথায় 0। আর কোনো কিছুর মধ্যে 0 থাকলে কি হয়? 1 হয়। এবার দুই সাইড থেকে যদি আমার k k চলে যায়, আমার কি পড়ে থাকছে? 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। এখান থেকে লসাগু করব x y আর z। কোন সেম সংখ্যাতে ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের এখানে লসাগু কত হবে? x y z। এবার নিয়ম কি? নিচেরটাকে ভাগ। x দিয়ে যদি x y z কে ভাগ করে আমার কি x x চলে যাচ্ছে, থাকছে কত? y z। y z এর সাথে 1 গুণ করলে কত হয়? y z প্লাস এবার y দিয়ে যদি এটাকে ভাগ করি y y চলে গেল, কি থাকছে? x z। এবার x আর z এর সাথে 1 গুণ করলে কত হয়? x z। z z মিলে গেল, থাকলো কত? x y। x y আর 1 গুণ করলে কত হয়? x y। এবার আমরা কি করব? কোণাকুণি গুণ। শূন্য নিচে কিছু নেই মানে মনে মনে কত আছে? 1। তাহলে কোণাকুণি আমরা বজ্র গুণন করব। এবার এটার সাথে 1 গুণ করলে তো আমার এটাই হবে yz প্লাস xz প্লাস xy। এবার যদি কোনো কিছুর সাথে আমরা শূন্য গুণ করি কত হয়? 0। দেখো আমার মিলে গেছে। এটাই একটু সাজিয়ে দেওয়া আছে কি? যোগ তো, যে x y আগে লিখছে, তারপর yz প্লাস xz ইকুয়াল টু 0। এটাই আমার প্রমাণিত। আমরা এটা রাখলে অসুবিধা নেই। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। বুঝে গেল? তো চলো দেখো আমরা 9 এর 2 নম্বর অঙ্কটা করব। চলো, এখানটা কি লেখা আছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না?
টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু। কেন? আমাদের সূত্র ছিল না যে সেম সেম থাকলে আমাদের সূত্রটা কি ছিল, যে এক্স এর মাথায় এম ইন্টু এক্স এর মাথায় যদি এম থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারি, উপরে যোগ করতে পারি, উপরে যোগ। তার মানে কি আমরা এটা থেকে এটাও যেতে পারি, আবার এটা থেকে এটাও আসতে পারি। ওটাই তো করলাম। দেখো আমরা এখান থেকে এখানে আসলাম, এটাকে লিখতে পারি 2 এর মাথায় x ইন্টু 2 এর মাথায় 2 প্লাস মাইনাস মানে কি, আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, যদি এরকম থাকে সেটা কি হয়, আমাদের বিয়োগ হয়। এটা মানেও যা, আবার ভাগ মানে এইভাবে মানেও ওই ব্যাপারটা আমাদের একই হবে। এবার আমরা এটা থেকে এটা নিয়ে যাব। দেখো এটাকে আমরা লিখতে পারি না 2 এর মাথায় x বাই 2 এর মাথায় 1 ইকুয়াল টু 9। তাহলে দেখো আমার একই থাকছে। দেখো এটা থেকে আমার এটা হচ্ছে 2 আর x আর 2 যোগ করলাম, এটা কি ভাগাকার থাকলে কি হয়, বিয়োগ হয়। বোঝা গেল? এইবার আমাদের কিছু কমন যায় কি, হ্যাঁ দেখো এখানে 2 এর মাথায় x, এখানটা 2 এর মাথায় x। যদি আমরা 2 টু দি পাওয়ার x কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকে, 2 এর স্কয়ার। আর এখান থেকে 2 টু দি পাওয়ার x কমন নিলে কিছু থাকছে না, তার মানে কত থাকছে, 1 বাই 2 এর মাথায় 1 ইকুয়াল টু 9 থাকলো, বা 2 টু দি পাওয়ার x ইনটু 2 এর স্কয়ার মানে কত, 2 দুগুণে 4 যোগ 1। আর কোনো কিছুর মধ্যে 1 থাকলে কত হয় আমরা সেটাই লিখি। এবার যদি এটা আমরা লসাগু করি, আমরা রাফে করে নিচ্ছি। দেখো 4 যোগ 1 বাই 2 এর লসাগু করলে 2 আর 4 এর নিচে কিছু না মানে 1, 2 আর 4 লসাগু কত হয়, 2। এবার কোণাকুণি গুণ করি আমরা, কোণাকুণি গুণ করলে কত, 4 দুগুণে 8 আর 1 1 কে 1। কোণাকুণি করলে সহজ হয়, না হলে কি আমাদের ব্যাপারটা কি, 1 2 কে ভাগ করলে কত, 2। 2 এর সাথে যদি আমরা 4 গুণ করি কত, 8 হয় না, যোগ 2 2 কে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে একই হয়। তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়, 9 বাই 2। এখানে আমাদের কত থাকছে, 9 বাই 2 ইকুয়াল টু 9। এবার দেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত থাকছে, এখানটায় 9। আর এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় ওইদিকে যাবে, মানে গুণ, আর এটা কি ভাগ অবস্থায় আছে, ওইদিকে গেলে কি হবে আমাদের উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে। এখান থেকে আমাদের 9 9 কেটে গেল। আর দেখো আমাদের কি পড়ে থাকছে, 2 এর মাথায় x ইকুয়াল টু, এইবার এখানটা থাকছে 2। এবার আমরা লিখতে পারি না 2 এর মাথায় কোনো কিছু নাই মানে 1, লিখতেই পারি। তাহলে 2 এর সাথে 2 2 যায়, তাহলে আমার এখানটা x এর মান কত হচ্ছে, 1। এটাই আমাদের অঙ্ক। সোজা না অঙ্কটা? এমসিকিউ গুলো থেকে কিন্তু আসে এখান থেকে। আমাদের এমসিকিউ মোট 5টা আছে, তার মধ্যে 3 নম্বর আর 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। চলো করি। এইবার আমরা এখানটায় 4 কে লিখতে পারি না 2 এর স্কয়ার, তার মাথায় কত x, আর 8 কে লিখতে পারি আমরা 2 এর কিউব, 2 এর কিউব তার মাথায় কত কিউব। তো মানে কি আমরা কি করলাম, 4 কে উৎপাদক করলে কত, 2 গুণ 2 আসছে, দুটা 2। আর 8 কে করলে 2 দিয়ে 4, 4 কে 2 দিয়ে 2 আসছে। তাহলে এইবার এখানে এরকম থাকলে কি হয়, আমরা এতক্ষণে বুঝে গিয়েছি, মাথায় মাথায় এরকম থাকলে কি হয়, গুণ 2 আর x গুণ করলে 2x, 3 3 9। এখান থেকে যদি আমাদের 2 2 চলে যায়, থাকে 2x ইকুয়াল টু 9। এখান থেকে x এর মান কত হবে, 9, আর এটা গুণ অবস্থা থাকলে হবে ভাগ, 9 বাই 2। এটা কত নম্বর অপশন আমাদের, হ্যাঁ এটা আমাদের বি নাম্বার অপশন। তাহলে x এর মান জানতে চেয়েছিল, হয়ে গেল। এবার 5 নাম্বারটা দেখি তো, থাকলো 5 টু দি পাওয়ার x 500। 4 কি গুণ অবস্থা আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে। 4 দিয়ে যদি আমরা 125 সরি 500 কে কাটি কত হবে, 125। তাহলে থাকলো 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 125। এবার 125 কে আমরা কি লিখতে পারি, যদি এটা আমরা উৎপাদক করি কত হয়, 5 দিয়ে 25 বার, 25 কে 5 দিয়ে 5 বার, তার মানে এটা কত লিখতে পারি, 5 এর কিউব। 2 সাইড থেকে 5 5 গেলে x এর মান কত আসলো আমার, 3। এখান থেকে জানতে চেয়েছিল কি x টু দি পাওয়ার x এর মান, x টু দি পাওয়ার x, x এর মান কত আসলো আমাদের 3।
লিখবো 3 তার মাথায় 3। তাহলে 3 এর কিউব মানে কত? 3 বার 3 গুণ 3 3 9, 3 9 27। তাহলে আমার অ্যানসার কত হলো? 27। কত নম্বর অপশন? বি নাম্বার। বুঝে গেল? এখন আমরা 11 এর অঙ্কগুলো করব। এখান থেকে আমরা 1 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে? 1 নাম্বারটা কি বলেছে? 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা প্রথমে 27 এর উৎপাদক করব। 3 দিয়ে ভাগ করলে কত? 3 নং 27। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তার মানে আমরা 27 কে লিখতে পারি 1 2 3। 3 এর মাথায় 3, তার মানে কত? 27। উপরে থাকলো x। এবার 81 কে বিপরীত উৎপাদক। 81 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 27। 27 কে 3 দিয়ে ভাগ করলে 9। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানটা আমাদের কয়টা 3 আসলো বলো তো? 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি 3 এর মাথায় 4, তার মাথায় y। এবার আমরা জানি এরকম থাকলে কি হয়? গুণ হয়। এতক্ষণ বুঝে গেছি নিশ্চয়ই। 3 এর সাথে x গুণ করলে 3x, আর 4 এর সাথে y গুণ করলে 4y। দু সাইডে 3 3 আছে, চলে গেল। তাহলে পরে থাকলো কত আমার? 3x = 4y। ভালো করে বুঝবো। আমাকে জানতে চেয়েছে x আর y এর মান। তাহলে এখানে আমরা x রাখলাম, আর এই y গুণ থেকে দিকে আসলে কি হবে? ভাগ। আর এখানটা থাকলো 4, এই 3 গুণ থেকে দিকে আসলে হবে ভাগ। ভালো করে বুঝবো কিন্তু আমরা। x এখানটা থাকবে, শুধু y টা নিচে আসলো, 4 এখানটায় থাকবে, 3 টা নিচে যাবে। তাহলে এখান থেকে এটাকে আমরা লিখতে পারি না x y = 4:3। আমরা জানতে চাইছিল কি x y এর মানটা কত আসলো আমাদের? 4:3। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই আমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু 1 3 আর 5 এর মধ্যে একটা আসেই বলা যেতে পারে। ভালো করে করবো কিন্তু। হ্যাঁ, আমরা এবার 3 নাম্বারটা করি। দেখো এটাকে আমাদের কত লেখা আছে? 3 লেখা আছে। থাক। 27 এ যদি আমরা উৎপাদক করি কত হবে? 3 দিয়ে 27 কে ভাগ করলে 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। 27 কে আমরা কি লিখতে পারি? একটা, দুইটা, তিনটা। 3 এর কিউব লিখতে পারি 27 কে। মাথায় আছে কত? x। আর 9 কে যদি উৎপাদক করি কত? 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে 9 কে লিখতে পারি কত? 3 এর স্কয়ার, মানে কত? 3 3 9। তার মাথায় আছে আমার x + 4। ভালো করে বুঝবো। 3 লিখলাম। এবার এরকম থাকলে আমাদের কি হয়? পাওয়ার পরে গুণ হয় না। কারণ আমরা তো শিখেছি যে যদি x এর মাথায় m, তার মাথায় যদি m থাকে, আমাদের কি হয়? এই দুটোর গুণফল করতে হয়। তাহলে 3 আর x গুণ করলে 3x = 3। এটাও সেম করব। তো বোঝা গেল। এইবার এখানটাও সেম। আমাদের কি হবে? m আর n গুণ করি। যদি আমরা এটাকে যদি m আর এটাকে n ভাবে কি করব? গুণ। তাহলে 2 এর সাথে x গুণ করলে কত? 2x যোগ 4 দুগুণে 8। এবার 3 এর মাথায় কিছু না, মানে আমরা কত লিখতে পারি? 1 লিখতেই পারি। তাহলে এবার দেখো, এবার আমাদের কোন সূত্র পড়বে? এই সূত্রটা। যদি x এর মাথায় m ইনটু x এর মাথায় n থাকে, কি হয়? আমার যোগ হয়। মানে যদি আমার বেস গুলো একই থাকে, পাওয়ার গুলো আলাদা থাকে, আমরা কি করব? লিখতে পারি এটাকে যোগ করে 1 + 3x। আর এই সাইডে থাকলো, এটাই থাকলো। দুই সাইড থেকে যদি আমার 3 3 চলে যায়, তাহলে আমার কি পড়ে থাকে? 1 + 3x = 2x + 8। এবার আমরা সমাধান করব। x এর মান বাঁ দিকে আর সংখ্যাগুলোকে ডান দিকে। এখানটা থাকলো 3x + 2x। এদিকে আসলে কি হয়? হ্যাঁ, -2x = থাকছে আমাদের 8, আর প্লাস তো এদিকে গেলে -1। এবার আমাদের শেষ লাইন। 3টা x থেকে 2টা x গেলে কয়টা? একটা x পড়ে থাকে। এবং 8 থেকে যদি আমাদের 1 যায় কত থাকে? 7। তাহলে এটা আমাদের অ্যানসার কত হলো? x এর মান 7। বোঝা গেল? আজকে আমরা আমাদের লাস্ট অঙ্ক করব। বলেছে 3 এর মাথায় 3, তার মাথায় 3 এবং এটা, এই দুটোর মধ্যে কোনটা বৃহত্তর? বৃহত্তর মানে কি? বড়।
আমাকে বলেছে এক সাইডে আছে এটা আর এক সাইডে আছে এটা। এবার বলছে আমাকে কোনটা বড় হবে, প্রথমেরটা নাকি পরেরটা, যুক্তি সহ দেখাতে হবে। এমনিতে বললে হবে না যে এটা বড় বা এটা বড়। কি করে হলো চলো দেখি। 3 থাকলো, এবার 3 এর মাথায় 3 মানে কত, 3 এর মাথায় 3 কথার অর্থ কি, আমাকে 3টা 3 গুণ কত হয়, 3 3 9, 3 9 27। 3 এর কিউব মানে আমরা কত লিখতে পারি, 27। তাহলে এখানে কত হলো আমাদের 27। আর এরকম থাকলে কি হয়, আমাদের মাথায় মাথায় গুণ, কারণ আমরা তো শিখেছি x এর মাথায় m, তার মাথায় যদি m থাকে কি হয়, এই দুটোর গুণফল x টু দি পাওয়ার mn। এখানে 3 তিরিক্ষে 9। এবার দেখো এখানটাও 3 এখানটাও 3, এটার মাথায় কত 27, এটা 9। এবার বলতো 27 বড় না 9 বড়, হ্যাঁ অবশ্যই 27 বড়। তাহলে এখানে লিখবো যেহেতু 27 আমার বড় 9 এর থেকে, অতএব আমার কি 27 মানে কত, আমার এই অংশটা, এটা বড় আমার কোনটার থেকে, এটার থেকে। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তরে কি লিখতে বলেছিল, কোনটি বড়। তাহলে লিখবো আমরা 3 টু দি পাওয়ার যা আছে তাই, এবং এটা এর মধ্যে 3 টু দি পাওয়ার 3, তার মাথায় 3 বৃহত্তর। তো আশা করছি তোমরা নিশ্চয়ই সব বুঝতে পারলে। তো আমার মনে হয় যদি তোমরা এই কয়েকটা অঙ্ক ভালো করে করো, তোমাদের যে কোনো স্কুল হোক এখান থেকে তো আমরা কমন পাবোই। তো দেখো যদি তোমাদের কোনো কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবে, এবং নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানটা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের বাকি সব অনলাইন ক্লাসগুলো শুরু হয়ে গেছে, যদি তোমরা চাও যে আমাদের সাথে যুক্ত হবা তাহলে দেখো নিচে নাম্বার দেওয়া আছে, এখানটা আমাদের যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, টাটা।